আপনি যদি কম্পিটিটিভ ক্রিকেট ডোমেস্টিক থেকে না খেলেন, ইন্টারন্যাশনাল যে সেখানে আপনাকে ডিফারেন্টভাবে চ্যালেঞ্জটা ফেস করতে হবে। মানে যেভাবে যেই সময়টা ডিমান্ড করছিল দল যেটা পারফর্ম করবে, সেটা আসলে প্লেয়াররা করতে পারেনি। আসলে প্লেয়ারদের দায়ভার নিতেই হবে এটার। স্বাভাবিকভাবে লেজেন্ডস অফ রূপগঞ্জ যে শুরু থেকেই চ্যাম্পিয়নের যে একটা দায়িত্ব বা একটা প্রেশার সেটা থাকবে, বাট আবাহনীকে ছাড়ার ক্ষেত্রে নিশ্চিতভাবে একটু ভাবতে হয়েছে ভালো মতোই। আমার কাছে মনে হয় যে পাকিস্তানে আমি আসলে পাকিস্তানকে খুব বড় দল হিসেবে চিন্তা করি না, কারণ পাকিস্তানের সম্পর্কে সবসময় আমরা প্রেডিকশন করতে ভয় পাই, বিকজ আমরা বলতে পারি যে কোনো কিছু হতে পারে। সো সেই জায়গা থেকে পাকিস্তান ভালো দল, নো ডাউট। ইউএইচে তো ভালো দল নির্দ্বিধায় বলতে হবে, বাট আমাদের দলটা কিন্তু একদম খারাপ না। আপনি দেখবেন এবারে আমরা যে ম্যাচটাগুলো হেরেছি ইউএর সঙ্গে, দুটো ম্যাচ, সেখানে কিন্তু ডিউয়ের কথাটা বারবার আলোচনায় চলে এসেছে। পাকিস্তানে কিন্তু সেই ধরনের ডিউ আমরা দেখছি না পিএসএলে। সো স্বাভাবিকভাবে সেটা যে একটা প্রতিবন্ধকতা ছিল, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি। প্রপার ক্রিকেট খেলে আমার ধারণা যে পাকিস্তানের সঙ্গে আমাদের দিনে আমরা যদি এক্সিকিউশনটা পারফেক্টলি করতে পারি, অবশ্যই আমাদের সিরিজ জেতাও সম্ভব। এখানে একটা জিনিস, সবাই কথাটা বলছে মিরাজের পক্ষে, আমি মিরাজের বিপক্ষে না। মিরাজের সঙ্গে আসলে যেদিনই দল স্কোয়াড দেওয়া হয়েছে সেদিনও মিরাজ আমাকে ফোন করেছিল, তো আমার সঙ্গে লম্বা ডিসকাশন হয়েছে। আমি মিরাজকে খুবই পছন্দ করি, সেটা পার্সোনাল জায়গা। বাট আপনি যদি টি-20 ফরম্যাটটা চিন্তা করেন, আপনি বিপিএলের সেরা পারফর্মার বলছেন, আমি একমত। প্রমাণ করেছে বিপিএলে, আমাদের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেটা মেইন টুর্নামেন্ট টি-20, সেখানে সে যখন ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, তাকে দলে না নেওয়া হয়েছে, সেটা তো অবশ্যই প্রশ্নবিদ্ধ করে। তাকে দলে না নিয়ে যাকে নেওয়া হয়েছে বা যাদেরকে নেওয়া হয়েছে, সেখানে যদি অপশনের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে মিরাজের অপশনটা চিন্তা করা যেত। কেন আমি বলছি, মিরাজকে আপনি কিন্তু ওপেনার হিসেবে চিন্তা করছেন না। আপনি বিপিএলে কত নম্বরে ব্যাট করেছে, আপনারা কি ওইটা দেখেছেন? সে 1-2-3-এ ব্যাট করেছে, পাওয়ার প্লেতে ব্যাট করেছে, কিন্তু এখানে কিন্তু 1-2-3-এ মিরাজের জায়গা নেই, এটা একদম ফ্যাক্ট। তাকে মিডল অর্ডার হিসেবেই চিন্তা করতে হবে। সো মিডল অর্ডার হিসেবে চিন্তা করলে তার সঙ্গে কম্প্যারিজনে যারা ছিল তাদের সঙ্গে কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, আপনি মিরাজের 2টা ওভার বলিং, এটা একটা অ্যাডভান্টেজ আপনার জন্য। আপনি 4 ওভার বলিংয়ের একটা ঘাটতি রয়েছে টি-20 ক্রিকেটে, সেটা আমরা স্বীকার করি, সবাই স্বীকার করে, সেটা মানে সবাই একমত। ব্যাটিংটা যদি শুধু কনসার্ন করি, শুধু ব্যাটিং টু ব্যাটিং কম্পেয়ার করি, মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে মিরাজ কতটুকু কার্যকরী হতে পারে, সেটা নিয়ে কিন্তু কোনো প্রুভেন পারফরমেন্স আমরা দেখিনি। মিরাজ কিন্তু বিপিএলে টপ অর্ডারে ব্যাটিং করেছে, বাংলাদেশ টিমে কিন্তু টপ অর্ডারে ব্যাটিংয়ে জায়গা নেই, এটা আপনার মেনে নিতে হবে। যেহেতু লিটন 3-এ ব্যাটিং করবে মোটামুটি সিলেক্টর বলেছেন, ওপেনিংয়ে যারা রয়েছে তারাও আমার মনে হয় যে বেটার সিচুয়েশনে রয়েছে। সো সেখান থেকে 4-এর হৃদয় খেলে 5, 6, 7 এইসব জায়গায় মিরাজকে চিন্তা করার জায়গা। সো মিরাজকে বাদ দেওয়ার বিষয়টা আমি জানি না সিলেক্টররা কীভাবে চিন্তা করেছেন, বাট মিরাজকে যদি ইনক্লুড করা হয়, মিডল অর্ডার জায়গা থেকেই চিন্তা আসবে। সেই অপশনে যেহেতু মিডল অর্ডার একজন ঘাটতি ছিল এই স্কোয়াডটায়, সেখানে মিরাজকে আবার ইনক্লুড করা হয়েছে। বাট মিডল অর্ডার যাদের সঙ্গে কম্পিটিশন, আমি যাদের নাম বলেছি, ইয়াসির রাব্বি, সোহান বা অঙ্কন, তাদের সঙ্গে কম্প্যারিজনে এনেই হয়তো সিদ্ধান্তটা নেবে। বাট মিরাজের 2টা ওভার একটা অ্যাডভান্টেজ হতে পারে, বাট আপনি প্রায়োরিটি দিচ্ছেন ব্যাটিংয়ে, সেখানে মিডল অর্ডারের ব্যাটিং পজিশনে মিরাজ কতটুকু সাকসেসফুল হবে, সেটা একটা আলোচনার বিষয়, সেটা একটা ডিসকাশনের বিষয়, তারপরে সিদ্ধান্তটা আসবে। আমি আসলে এই বিষয়টা নিয়ে খুব একটা হোপফুল সিচুয়েশন দেখছি না, এটা ফ্যাক্ট। কারণ আসলে দেশের এই পরিস্থিতিতে সাকিবকে আসতে দেওয়া হয়নি বা খেলতে দেওয়া হয়নি। সো সেই অবস্থা যদি কন্টিনিউ হয় টিল ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, তাহলে সাকিব কোথা থেকে আসে? বাট সাকিব এমন একজন প্লেয়ার, সে ইনক্লুড হওয়া মানে দলের স্ট্রেংথ বাড়ে, এটা আমরা সবাই জানি। বাট স্টিল মাত্র কয়েকটা ম্যাচ আমরা পিএসএলে দেখলাম, রিদমটা পেতে একটু সময় লাগবে হয়তো, ফুল কোর্টে এখনও বোলিং করতেই দেখিনি। সো সব কিছু মিলে সাকিবকে একটা অবজারভেশনের মাধ্যমে যদি ভালো রিদমে থাকে, সাকিবকে নিয়ে চিন্তা করা যেতেই পারে। এখানে আপনি দেখবেন ওয়ার্ল্ডে এখন ভালো ক্রিকেট খেলছে কারা। আপনি যদি দেখেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা সামটাইমস। সো এদের আপনি ডোমেস্টিক স্ট্রাকচারটা দেখবেন, কারণ তাদের ডোমেস্টিক স্ট্রাকচার এবং ইন্টারন্যাশনাল স্ট্রাকচারের মধ্যে যে দূরত্বটা, সেটা খুব কম। আপনি যখন ডোমেস্টিকে কনসিস্টেন্ট পারফর্ম করবেন না, কম্পিটিটিভ ক্রিকেট খেলবেন, আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটটা সহজ মনে হবে। কোনো সময় দেখবেন আপনি ইন্ডিয়ান প্লেয়াররা যখন খেলতে নামে, মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ওদের ডোমেস্টিকের চেয়ে সহজ। বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে সহজ আর একটাই কারণ, তারা ডোমেস্টিকে ওই টাফ টাইমটা পার করে আসে, প্রচুর রান করে আসে, প্রচুর টাফ টাইমে বলিং করে আসে, ভালো ভালো ব্যাটারের এগেন্সটে বলিং করে আসতে হয়। সো ওই চ্যালেঞ্জটা থাকে আমাদের ডোমেস্টিকে। এটা সোহান মিথুন যেটা বলেছে, আমাদের ডোমেস্টিকে ওই স্ট্যান্ডার্ডটা আসলে ওই লেভেলের না। ডোমেস্টিক আপনি যতদিন স্ট্রাকচার ডেভেলপ না করবেন, আপনি যদি কম্পিটিটিভ ক্রিকেট ডোমেস্টিক থেকে না খেলেন, ইন্টারন্যাশনাল যে সেখানে আপনাকে ডিফারেন্টভাবে চ্যালেঞ্জটা ফেস করতে হবে। ফর এক্সাম্পল, আমাদের একজন প্লেয়ার XYZ আমি যদি বলি, আপনি দেখবেন ডোমেস্টিকে হয়তো সে একটা 100 করলো, ওয়ানডে ক্রিকেট, আমি ডিপিএলের কথা বলছি, একটা 100 করলো, সেই 100তে আপনি দেখবেন
সে কয়টা সিঙ্গেল নিয়েছে, প্রথমে তার স্ট্রাইক রেটটা 50 বলে কত ছিল, আপনি দেখবেন প্রচুর ডট বল খেলেছে, সেখানে বাউন্ডারি মেরে সেটা কভার করেছে। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি চাইলেই বাউন্ডারি মারতে পারবেন না, আপনাকে ওই যে এক বল যে ডট বল খেলার যে বিষয়টা, সেটা কিন্তু প্রথম থেকে একটা চিন্তায় নিয়ে খেলতে হয়। সো ওই যে যখন আপনি বাউন্ডারি পাচ্ছেন না, ডট বলও পাচ্ছেন না, তখন কিন্তু আপনি পেশেন্টে আউটে যাচ্ছেন। সো ইন্টারন্যাশনাল ডোমেস্টিকে ওই ডিফারেন্সটা রয়েছে। ডোমেস্টিকে আপনি কিছু ভালো বল ডট বল খেললেন, বাজে একটা বলে 4 মেরে দিলেন। সো এইভাবে বিষয়গুলো আসে, আরও ডিটেল আকারে এটা আলোচনায় আনা যায়। বাট হ্যাঁ, আপনি ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার যত কম্পিটিটিভ হবে, ইন্টারন্যাশনালে আপনি পারফর্ম করার ক্ষেত্রে বা টিমের রেজাল্টের ক্ষেত্রে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে। আর আপনি তামিম সাকিবের কথা যেটা বললেন, এটা 100% রাইট যে তামিম সাকিবের সময় যেটা ছিল, আপনার ডোমেস্টিক ক্রিকেটটা কিন্তু এরকমই ছিল, হয়তো এর চেয়ে আরও দুর্বল ছিল। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন বলছেন তখন 4, 5, 6 সময়টা তাদের ইন্টারন্যাশনাল শুরু করেছে, তখন বাংলাদেশ টিম আমরা খেলতাম, তখন আমরা কি চিন্তা করতাম, আমরা সম্মানজনক হারের জন্য খেলতাম, এটা ফ্যাক্ট। তো সেখান থেকে ওরা যখন এসেছে, আমরা হঠাৎ চমক দিয়ে দু একটা ম্যাচ জিততাম এবং সেখান থেকে আমরা কনফিডেন্স বিল্ড করতাম যে আমরা জিতেছি। সো ওদের সময়টা একটা দুইটা ম্যাচ জেতার চিন্তা আমরা করতাম, আর এখন কিন্তু আমরা সাউথ আফ্রিকার সঙ্গে পাকিস্তানের সঙ্গে সিরিজ জেতার চিন্তা করি। সো আমাদের চিন্তাভাবনাও পরিবর্তন এসেছে। এবং আপনি 20 বছর আগের ক্রিকেটের সঙ্গে এখনকার ক্রিকেট চিন্তা করলে হবে না। এখন ক্রিকেট যেমন ফাস্ট হয়েছে, ক্রিকেট যেমন চেঞ্জ হয়েছে, আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার ডোমেস্টিক ডেভেলপ করেছে, কিন্তু এই সময়ের সঙ্গে তাল মিলে যে 20 বছরে যেখানে যাওয়ার কথা সেখানে যায়নি। সো সেটার ইম্প্যাক্ট তো ইন্টারন্যাশনাল ক্রিকেটও থাকছে। সো আমার মনে হয় যে আমি এটা সোহান মিথুনের সঙ্গে 100% একমত। ওরা রেগুলার খেলে, আমরা দেখি। সো ওরাও প্র্যাকটিক্যালি মাঠে ফিল করছে, আমরা দূর থেকে দেখছি, আমরা জাজ করছি। সেখান থেকে আমার কাছে মনে হয় যে এটা রাইটলি পয়েন্টেড আউট যে আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার যখন ডেভেলপ হবে, ইন্টারন্যাশনালে তার পজিটিভ প্রতিফলন আসবেই। এর বাইরে কি আর কাউকে বাজিয়ে দেখার মতো দেখেন না, যাতে করে বাজিয়ে দেখা যায়? না, অবশ্যই আপনি ওপেনিং স্লটটায় আমি খুব বেশি চিন্তা করতে চাই না। আপনি তানজিদ তামিম, ইমন, সৌম্য ছিল স্কোয়াডে চলে এসেছে, শান্তকে আমরা দেখলাম ওপেন করলো। উপরে খুব বেশি চেঞ্জ বা অপশনগুলো নেই। আপনি মিডল অর্ডারে কিছু অপশন আপনার আছে, যেটা মিরাজকে টিমে ইনক্লুড করেছে, সে একজন মিডল অর্ডার অপশন হতে পারে। আমি বলছি না সাকসেসফুল হয়ে যাবে, বাট একটা অপশন হতে পারে। আপনি ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান এবং আপনি যদি দেখেন অঙ্কন, এদের যে কাউকে আমার মনে হয় যে মিডল অর্ডার একটা অপশন হিসেবে ক্রিকেট বোর্ড চিন্তা করছে, যেটা আমি আসলে সিলেকশন প্যানেলে থাকা অবস্থায় তারাও চিন্তার মধ্যে ছিল। বাট নিশ্চিতভাবেই তারাও চিন্তার মধ্যে আছে। মিডল অর্ডারে যদি কোনো সিচুয়েশন ডিমান্ড করে এবং অপশন হিসেবে চিন্তা করে, এদের মধ্যে থেকে হয়তো চিন্তাভাবনা করা হবে। এই টিমেও তাদেরকে নিয়ে সেভাবেই অপরচুনিটি দেওয়া হচ্ছে এবং খেলানো হচ্ছে। সো আমার বিশ্বাস যে মিডল অর্ডারে কিছু চিন্তাভাবনার জায়গা রয়েছে। আর বোলিং অপশনে তানভীর, নাসুম, রাকিবুল এরা আমার মনে হয় যে যে কোনো সময় যে কাউকে নিয়ে সিলেক্টরা চিন্তা করতে পারে। তিনজনই বেশ ভালো লেফট আর্ম স্পিন অপশনে রয়েছে। আর সাকিব যদি ফিরে আসে সেটা তো ডিফারেন্ট সিনারিও হবে। সো এটা আলাদা বিষয়। সো লেটস সি। আমার মনে হয় যে হ্যাঁ, কিছু কিছু জায়গায় চিন্তার সুযোগ রয়েছে, স্পেশালি ব্যাটিং অর্ডারে, মিডল অর্ডার পজিশনটায়। আমরা তো ভালো ক্রিকেট খেলিনি, এটা তো স্বীকার করতে হবে। ভালো ক্রিকেট কন্ডিশন ওয়াইজ আসলে যেভাবে খেলতে হয় জেতার জন্য, সেই জায়গাটা আমরা খেলতে পাইনি। এখন এটা নিয়ে অনেকেই ডিফারেন্ট অপিনিয়ন দিচ্ছে যে আমাদের মেইন প্লেয়ার ছিল না, বা অনেকেই তাসকিন, মুস্তাফিজ থেকে শুরু করে এই ধরনের বলাররা ছিল না। আসলে আমাদের এরা না থাকলেও তো আমাদের যারা ছিল তারাও ক্যাপাবল। অন্তত এই দলের সঙ্গে জেতার জন্য আমার মনে হয় যে এনাফ মানে ক্যাপাবিলিটি তাদের আছে। সেই জায়গা থেকে আমরা ভালো পারফর্ম করিনি। প্ল্যান তো নিশ্চিতভাবেই করেছে দল, এক্সিকিউশনটা খুব একটা ভালো হয়নি। মানে যেভাবে যেই সময়টায় ডিমান্ড করছিল দল যেটা পারফর্ম করবে, সেটা আসলে প্লেয়াররা করতে পারেনি। আসলে প্লেয়ারদের দায়ভার নিতেই হবে এটার। তবে কিছু স্ট্র্যাটেজিক চেঞ্জ আমরা দেখেছি এবারের এই সিরিজটাতে। ব্যাটিং অর্ডারে কিছু চেঞ্জেস দেখেছি আমরা, পাশাপাশি টিম সাজানোর ক্ষেত্রে কিছু আমরা স্ট্র্যাটেজিক চেঞ্জ দেখেছি। সেটা হয়তো টিমটা নতুনভাবে একটা চিন্তাভাবনা করছে, যেটা 26শে ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে সেটা পরিলক্ষিত হয়েছে অন্তত এই সিরিজে। সো সেই জায়গা থেকে কিছু এক্সপেরিমেন্ট করলে অনেক সময় সেটা ব্যাকফায়ার করে, বাট এই ধরনের এক্সপেরিমেন্টগুলো অনেক সময় লং রানে কিন্তু সাকসেস এনে দিতে পারে। সো সেই জায়গা থেকে পজিটিভ নেগেটিভ অনেকগুলো বিষয় এখানে রয়েছে। আমি সবসময় পজিটিভ চিন্তাভাবনাই করতে চাই এবং আমার বিশ্বাস যে এখান থেকে আমরা ঘুরে দাঁড়ানোর অ্যাবিলিটি আমাদের রয়েছে। আমরা সবসময় এই কথা বলেছি, নিজের দলের দল হয়ে খেলতে পারছে না, যে কোনো হারের পর ক্রিকেটারদের ফর্ম নেই, প্রেশার সিচুয়েশনে হ্যান্ডেল করতে পারছে না। কিন্তু আপনার কাছে অ্যাকচুয়াল লুপহোলসগুলো কি বাংলাদেশ ক্রিকেটে, কোন কোন জায়গাগুলোতে উন্নতির দরকার, ডেভেলপমেন্ট দরকার? মুখগুলো একটু উপরে উঠান, তাহলে সাউন্ডটা পাবে না। কোন জায়গায় লুপহোলসগুলো আপনার কাছে মনে হয়? আমার কাছে যেটা মনে হয়, আসলে দল হিসেবে খেলা তো অবশ্যই জরুরি, যেটা আমরা সবসময় বলি। কিন্তু ক্রিকেটে একটা বিষয় রয়েছে, এই খেলাটায় দল হিসেবে কিন্তু রেজাল্টটা হয়, কিন্তু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি দেখেন ফুটবল, হকি বা অন্য স্পোর্টসগুলো পুরো দল হিসেবেই কিন্তু রেজাল্টটা একটা স্টেজে যে আনতে হয়।
এখানে আপনি যখন বলটা হাতে দেওয়া হয় সেই বলার কিন্তু ইন্ডিভিজুয়াল তার বলিংটা করতে হয়, ঠিক একইভাবে ব্যাটসম্যান যখন বল ফেস করে তখন কিন্তু ইন্ডিভিজুয়াল তাকে বলটা ফেস করতে হয়, তাকে মোকাবেলা করতে হয়। সো সেই জায়গা থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট, মানে দলের প্ল্যান অনুযায়ী সেই ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা, দল যদি ডিমান্ড করে যে এখন 10 বলে 20 করতে হবে, সেটা কিন্তু দলের প্ল্যান, কিন্তু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা করেই কিন্তু সেটাকে দলের পরিণত করতে হয়। সো আমার মনে হয় যে আমাদের দলগত যে মানে প্ল্যানিংটা থাকে, স্ট্র্যাটেজি থাকে, সেটার সঙ্গে ম্যাচ করে প্লেয়াররা ইন্ডিভিজুয়াল যার যে দায়িত্ব থাকবে সেটা পালন করা খুব জরুরি। যেই জায়গাটা আমরা হয়তো ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা আশানুরূপ দেখিনি অনেকের কাছ থেকে, সো এটা একটা কনসার্ন। বাট সময় এখনও রয়েছে। আমি 26শে টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো সেটাই এখন আমি বলবো না, বাট আমরা একটা ভালো কিছু করতে চাই, যেটা টি-20 ফর্মেটটা আমাদের জন্য খুব মানে এস্টাবলিশড একটা ফর্মেট, সেটা বলবো না, আমরা অন অফে ভালো খারাপ মিলে খেলি। সো সেই জায়গাটায় এই দলটা গঠনের ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত আমাদের আরও প্রায় 20টার কাছাকাছি টি-20 ম্যাচ রয়েছে। সো আমার বিশ্বাস যে দলটা একটা স্টেবল দল গঠন আমরা করতে পারবো, যেখানে ব্যাটিং অর্ডার নিয়ে বা টিম কম্বিনেশন নিয়ে অনেকগুলো আলোচনা সমালোচনা আমরা শুনতে পাচ্ছি। সেই জায়গায় একটা স্টেবল দল গঠন করা খুব জরুরি, এবং দিন শেষে দল হিসেবে রেজাল্ট করার জন্য ইন্ডিভিজুয়াল যার যার দায়িত্বটা ঠিকমতো পালন করা খুব জরুরি। আমাদের সারাদিন ভাইগুলোর সাথে রাখা হয়েছে, সব কিছু মিলে এত কিছুর পরও আমরা মানে কেন বেরোতে পারছি না, মানে সমস্যাটা কোন জায়গায় মনে হচ্ছে যে ক্রিকেটারদেরকে যে দায়ভারটা দিচ্ছেন আজকে ক্রিকেটারদের সমস্যাটা কোন জায়গায় হচ্ছে? ক্রিকেটারদের আপনি অনেক সময় আমরা কিন্তু মানে ক্রিকেটাররা যতটুকু পারে, যতটুকু তাদের অ্যাবিলিটি আছে তার বেস্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই অ্যাবিলিটিটা আসলে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য সবসময় এনাফ না। আপনি দেখবেন যে আমাদের এগেনস্টে ইউএর একজন ব্যাটসম্যান যেভাবে ব্যাটিং করে গেলো, ওই ধরনের ব্যাটিং আমাদের মধ্যে কে করেছে? সো এটা কিন্তু ওর ক্যাপাবিলিটি, তার অ্যাবিলিটি। এই ধরনের আমাদের ব্যাটসম্যানদের মধ্যে এই ধরনের জায়গায় মানে এক্সট্রাঅর্ডিনারি 2-1 প্লেয়ার দরকার টি-20 ফর্মেটে স্পেশাল। আপনি দেখবেন যে টি-20 আমরা সবসময় বলি যে বড় দল ছোটো দল বলে কিছু নেই, সেটা কিন্তু এই ধরনের 1জন 2জন 3জন প্লেয়ারের কারণেই হয়। আপনি ধারাবাহিকভাবে পারফর্ম করে যাবে, কনসিস্টেন্ট পারফর্মার এরকম আপনি দলে কিন্তু রেগুলার পাবেন, কিন্তু আপনার 2জন বা 3জন এক্স ফ্যাক্টর থাকে, এরকম কিছু প্লেয়ার লাগবে যেটা আপনাকে ডিফারেন্স করে দিতে পারে। সো সেই প্লেয়াররা আমাদের এখনও মানে তৈরি হচ্ছে। আপনি যদি বলেন শামিমের কথা, জাকের আলীর কথা বলেন, হৃদয়ের কথা বলেন, জাকের আলী আর শামীম হয়তো খুব বেশি দিন হয়নি, হৃদয় তার চেয়ে সময় অবশ্যই একটু বেশি সময় খেলেছে, বাট ওই এক্স ফ্যাক্টর বিষয়টা তারা ওইভাবে আমাদেরকে প্রমাণ করছে না, যেটা আমরা প্রত্যাশা করছি এই দলের কাছ থেকে বা ওই প্লেয়ারদের কাছ থেকে। সো আমার কাছে মনে হয় যে এক্স ফ্যাক্টর আছে এরকম 2জন 3জন প্লেয়ার টি-20 দলে খুব ইম্পর্টেন্ট, যেটা চিন্তাভাবনা করার সময় এসেছে এবং চিন্তাভাবনা করতে হবে। আলটিমেটলি আপনি টি-20 ওই যে ট্রেডিশনাল যেভাবে চিন্তা করি সেই চিন্তা নিয়ে করলে হবে না। টি-20 এমন একটা ফর্মেট যেটা ওয়ার্ল্ড ক্রিকেটে আপনাকে সার্ভাইভ করতে হলে সেটাকে আপনাকে ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে। বিকজ আপনি যদি দেখেন ইউএই তারা টেস্ট খেলে না, নেপাল টেস্ট খেলে না, আপনি এরকম অনেকগুলো দেশ দেখবেন যারা টেস্ট বা ওয়ানডে নিয়ে চিন্তা করবে না, তারা শুধু টি-20টাই খেলবে। সো তাদের মধ্যে সেই এক্স ফ্যাক্টর বা ওই ধরনের প্লেয়ার কিন্তু ওইভাবেই তৈরি হয়ে আসে। সো আমাদের যারা এইভাবে তৈরি হয়ে আসতে পারে বা আছে, তাদেরকে আমরা কীভাবে ইউজ করব সেভাবে চিন্তা করার সময় এসেছে। না, আসলে আগে থেকেই কোনো প্ল্যান ছিল না। স্বাভাবিকভাবেই গত বছর লেজেন্ডস অফ রূপগঞ্জের সঙ্গে আমার কথা হয়েছিল তখন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করার প্ল্যান ছিল। তো এরকম একটা আলোচনা চলছিল, ঠিক সেই মুহূর্তে আবাহনী যখন অফারটা আসে তখন আবাহনী হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করি। তখনই তারা বলেছিল যে নেক্সট ইয়ার দেখা যাক কী করা যায়, বাট আমি আসলে চ্যাম্পিয়ন হওয়ার পরে স্বাভাবিকভাবেই দল চেঞ্জ করার ব্যাপারে খুব একটা চিন্তাভাবনা করিনি। বাট বাজেটের ব্যাপারে একটা আলোচনা তো থাকেই, যেটা গত বছরও ছিল, আমি দল বদলের সময় বারবার বলেছি। ঠিক একইভাবে এবারও কিন্তু আমি আবাহনীর সঙ্গে কথা বলেছি ডিটেল আকারে প্ল্যানটা কী, ওনারা কী চিন্তাভাবনা করছেন, বাট এই মুহূর্তে আসলে ওনাদের সাইড থেকে এখনও কোনো ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না যে ওনারা কীভাবে বাজেটটা করবেন বা কী ধরনের চিন্তাভাবনা করবেন। তো স্বাভাবিকভাবেই বাজেট যদি আশানুরূপ না হয়, প্লেয়ার ধরে রাখার যে বিষয়টা থাকে সেটা আসলে খুব চ্যালেঞ্জিং হয়। স্বাভাবিকভাবেই গত বছর যেই বাজেটে যেই প্লেয়াররা খেলেছে, এই বছর হয়তো সেই বাজেটে এখনই টিম করতে গেলে খেলবে না। লেজেন্ডস অফ রূপগঞ্জ স্বাভাবিকভাবে গত বছরও বেশ অনেক টাকা দিয়ে টিম করেছে, এই বছরও তাদের চিন্তাভাবনা ভালো আছে, চ্যাম্পিয়ন করার জন্য মোটামুটি একটা হ্যান্ডসাম বাজেট তারা রেখেছেন। তো সেখান থেকে আসলে আমার কাছে মনে হয়েছে যে টিম চ্যাম্পিয়ন হলে স্বাভাবিকভাবেই আবার একটা চ্যাম্পিয়ন টিমে কাজ করার ইচ্ছাটা জাগে, এবং আবাহনী যেহেতু এখন পর্যন্ত সেই ধরনের কোনো চিন্তাভাবনা করেনি, তো স্বাভাবিকভাবেই লেজেন্ডস অফ রূপগঞ্জ যখন অফারটা করলো, এবং আমার মনে হয় যে টিম করার ক্ষেত্রে তাদের চিন্তাভাবনাটাও আমার সঙ্গে মিলে যায়, সব কিছু মিলে এই চিন্তাটা চেঞ্জ করা। টাফ ডিসিশন ছিল না ভাই, তৈরি করা একটা টিম চ্যাম্পিয়ন হয়েছে সেই টিমকে ছেড়ে চলে যাওয়া? এটা রিয়েলিটি আসলে, কারণ প্লেয়ার লাইফেও তো এরকম দলবদল করেছে, এক দলে হয়তো চ্যাম্পিয়ন হয়েছে, পরের বছর অন্য দলে চলে গিয়েছে। সো এটা আমাদের লাইফের সঙ্গে খুবই কমন একটা সিচুয়েশন তৈরি হয় এরকম। কোচিং লাইফে এসে যেহেতু এসে একটা ভালো রেজাল্ট পেয়েছিলাম, স্বাভাবিকভাবে চিন্তাভাবনাটা ওইভাবে করিনি যে চেঞ্জ করতে হতে পারে এক বছরের মাথায়।
বাট একটু কঠিন হয়েছে, ইমোশনাল একটা বিষয় কাজ করেছে, কারণ এই আবাহনীর হয়েও লাস্ট যখন কোচিং শেষ করেছি আবাহনীর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে শেষ করেছিলাম, আবার আবাহনী দিয়ে শুরু করলাম। স্বাভাবিকভাবে নতুন একটা চ্যালেঞ্জ সামনে আসছে, নতুন একটা দল, যেই দলটার আলাদা একটা প্রেশার আছে, আপনারা জানেন যে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দলটা গঠন করে। সেই ধরনের একটা প্রেশার থাকবে শুরু থেকেই, যেটা আবাহনীর ক্ষেত্রে ছিল না এই বছর, যে আবাহনী আসলে চ্যাম্পিয়ন হবে সেই চিন্তাভাবনা থেকে হয়তো দল গঠন করেনি। সো স্বাভাবিকভাবে লেজেন্ডস অফ রূপগঞ্জ যে শুরু থেকেই চ্যাম্পিয়নের যে একটা দায়িত্ব বা একটা প্রেশার সেটা থাকবে, বাট আবাহনীকে ছাড়ার ক্ষেত্রে নিশ্চিতভাবে একটু ভাবতে হয়েছে ভালো মতোই।